আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর 16 নম্বর পর্বে আজকে আমরা দেখব 172 এবং 173 পৃষ্ঠার সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমাদের দৈনন্দিন জীবনে কোথায় স্পর্শক দেখতে পাই? এক, পাশের ছবিতে যে উপকরণটি দেখা যাচ্ছে তার নাম কি বলতে পারবে? যারা জানো না তাদের জন্য দুই একটি সংকেত দেওয়া যেতে পারে। এক, গরমের দিনে কোনো কারণে বিদ্যুৎ না থাকলে তুমি হাত দিয়ে ঘুরিয়ে বাতাস করো। দুই, এর হাতলটি ধরে ডানে বামে ঘুরিয়ে বাতাস তৈরি করা হয়। তিন, দোকান বা মেলা থেকে কিনে বা নিজেরাও তৈরি করে ব্যবহার করতে পারো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা তো বুঝতেই পারছো তোমরা, এটা একটা হাত পাখা, তারপরে কিছু সংকেত দেওয়া ছিল। বাহ, ঠিকই বলেছ, এটা একটা হাত পাখা। পাখার গোলাকার অংশকে এবং হাতলকে কি বলা যেতে পারে? যেহেতু হাতলটি বৃত্তাকার চাকাটির বাইরের দিকে বৃত্তাকার ক্ষেত্রটিকে স্পর্শ করেছে, এই যে, ঠিক আছে, তাই হাতলটিকে স্পর্শক বলা যেতে পারে। দুই নাম্বার উদাহরণ দেখো, তুমি যখন রাস্তা দিয়ে সাইকেল চালাও তখন সাইকেলের চাকা রাস্তার উপর ঘুরতে থাকে, আর রাস্তাটি হবে চাকার সাপেক্ষে একটি স্পর্শক। কারণ এই দেখো সাইকেলের চাকা আর এই হচ্ছে রাস্তা, তাহলে চাকাটি কি রাস্তাকে স্পর্শ করছে। আবার রাস্তাটি একই সঙ্গে সাইকেলের দুটি চাকাকে স্পর্শ করে বিধায় স্পর্শকটিকে বা রাস্তাটিকে সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট বলা যেতে পারে। চাকা দুটির কেন্দ্র রাস্তার একই পাশে থাকে বলে রাস্তাটিকে সরল সাধারণ স্পর্শকও বলা যেতে পারে। এই পর্যায়ে আমরা হচ্ছে 172 পৃষ্ঠায় যে জোড়াই কাজটা আছে সেই জোড়াই কাজটা সমাধান করব, ঠিক আছে। দুটি বৃত্তের কেন্দ্র যদি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে থাকে তবে ওই সাধারণ স্পর্শককে আমরা কি বলতে পারি? সহপাঠীর সঙ্গে আলাপ আলোচনা করে যুক্তিসহ নিজেদের খাতায় লেখো। দেখো কি লেখা যেতে পারে। সমাধান: একটি সরল রেখা যদি দুটি বৃত্তের স্পর্শক হয় তবে একে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বলা হয়। দুটি বৃত্তের কেন্দ্র যদি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে থাকে তবে ওই সাধারণ স্পর্শককে আমরা তির্যক সাধারণ স্পর্শক অথবা সাধারণ স্পর্শক বলতে পারি। সহপাঠীদের সাথে আলাপ আলোচনা করে আমাদের যুক্তি: দুইটি বৃত্তের কেন্দ্র যদি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে থাকে তখন এবং স্পর্শবিন্দু ভিন্ন হয় তখন ওই সাধারণ স্পর্শকটিকে আমরা তির্যক সাধারণ স্পর্শক বলি। এই দেখো, দুইটা বৃত্তের কেন্দ্র কিন্তু এই সাধারণ স্পর্শক যেটা আছে তার বিপরীত দিকে আছে। এই হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে আরেকটা বৃত্তের কেন্দ্র। আর স্পর্শ বিন্দু কিন্তু ভিন্ন, এটার স্পর্শ বিন্দু হচ্ছে কত এ আর এটার স্পর্শ বিন্দু হচ্ছে কত বি। আবার দুইটি বৃত্তের কেন্দ্র যদি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে থাকে এবং স্পর্শ বিন্দু ভিন্ন না হয়ে একই হয়, যেমন দেখো এই যে সাধারণ স্পর্শকের বিপরীত পাশে দুইটা বৃত্ত আছে এবং দুইটা কেন্দ্র কিন্তু দুইটা, কিন্তু দুইটা বৃত্তের স্পর্শ বিন্দু হচ্ছে একটা, যেটা হচ্ছে কত পি। তখন ওই সাধারণ স্পর্শকটিকে শুধু সাধারণ স্পর্শক বলি এবং এক্ষেত্রে বৃত্ত দুইটির বহিঃস্পর্শ হয়েছে বলা হয়। বাইরের দিকে বৃত্ত দুটি কিন্তু এখানে স্পর্শ হয়েছে। এরপর যে আমরা দেখব স্পর্শকের বৈশিষ্ট্য বা প্রপার্টিস অফ ট্যানজেন্ট। আমরা তো ইতিমধ্যে জেনেছি বৃত্তের স্পর্শক বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে। এবার চলো স্পর্শকের আরও কী কী বৈশিষ্ট্য আছে তা হাতে কলমে কাজ করে খুঁজে দেখি। হাতে কলমে কাজ 6। ধাপ 1, খাতায় যে কোনো পৃষ্ঠার 4/1 কেটে নাও। টুকরা কাগজটিতে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকো। এই যে একটা বৃত্ত আঁকা হয়েছে এখানে, ঠিক আছে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত এখানে অঙ্কন করেছি। ধাপ 2, এবার বৃত্তস্থ যে কোনো 3টি বিন্দু পি, কিউ এবং আর নাও। এই হচ্ছে পি, এই হচ্ছে কিউ এবং এটা হচ্ছে আর। ধাপ 3, কাগজ ভাঁজ করে পাশের ছবির মতো পি, কিউ, আর বিন্দুতে 3টি স্পর্শক যথাক্রমে এ, বি, বি, সি ও সি এ অঙ্কন করো। এই যে পি বিন্দুতে স্পর্শক হচ্ছে কত এ বি, তারপর কিউ বিন্দুতে স্পর্শক হচ্ছে কত বিসি, আর আর বিন্দুতে স্পর্শক হচ্ছে সি এ। তাহলে কি বলতে পারি? ধাপ 4, ও পি, ও কিউ এবং ও আর যোগ করো। এই যে আমরা এখন হচ্ছে ও পি, তারপর হচ্ছে ও কিউ এবং ও আর যোগ করেছি। আর ওডি ছিল যেটা, সেটা হচ্ছে আমাদের একটা, সরি ওডি এখন আমরা নেইনি, দেখো কি বলা আছে খেয়াল করে, পর্যন্ত আমরা করলাম। ধাপ 5, এবার এ বি এর উপর পি ব্যতীত অন্য যে কোনো একটা বিন্দু ডি নাও। এই যে আমরা বিন্দু নিলাম ডি, তাহলে ও কমা ডি যোগ করো। এখন হচ্ছে আমরা এই যে ও কমা ডি যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি? স্কেল দিয়ে ওডি ও ওপির দৈর্ঘ্য মেপে দেখো, কি পেলে? ওডি গ্রেটার দেন ওপি, তাই না? বুঝে যাচ্ছে যেখানে ওডি যেটা সে তো অবশ্যই ওপি থেকে বড় হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তারপর স্কেলতে মেপে দেখবে ওডির মান বেশি হবে।
তাহলে দেখা যাচ্ছে এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক সরলরেখার মধ্যে ওপি ক্ষুদ্রতম। চাঁদা ব্যবহার করে কোণ ওপিবি এবং কোণ ওপিএ মেপে দেখো। একবার কোণ ওপিবি অর্থাৎ এই কোণটা মাপতে বলা হয়েছে, আবার কোণ ওপিএ এই কোণটা মাপতে বলা হয়েছে। তাহলে কি পেয়েছো? কোণ ওপিবি সমান কোণ ওপিএ সমান হচ্ছে 90 ডিগ্রি। একইভাবে বিসি ও সিএ স্পর্শকের ক্ষেত্র কোণ ও কিউবি এবং কোণ ও কিউসি এবং কোণ ওআরসি এবং কোণ ওআরএ এই কোণগুলো মেপে দেখো। সুতরাং তুমি এবার সিদ্ধান্ত নিতে পারো যে ওপি হচ্ছে এবির উপর লম্ব আছে, তাই ওপি লম্ব এবি লিখতে পারি। অর্থাৎ বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এই অনুসিদ্ধান্তে আমরা আসতে পারি। ঠিক আছে, এরপর দেখো আমরা আরেকটা হাতে কলমে কাজ করি। হাতে কলমে কাজ 7। স্পর্শকের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। চলো হাতে কলমে যাচাই করে দেখি। যাচাই প্রক্রিয়াটি পরিচালনার জন্য লাগবে আমাদের একটি বৃত্তাকার রিং, কয়েকটি চিকন সোজা কাঠি, টেপ এবং একটি লম্বা স্কেল। ধাপ 1, টেবিলের উপর রিং দুটি রেখে দুটি কাঠি রিংয়ের দুই পাশে চিত্রের মতো টেপ দিয়ে আটকে নাও। এই দেখো একটা রিং রাখা হয়েছে, দুই পাশে দুটা কাঠি এখানে ফিতার সাহায্যে বা রশির সাহায্যে আটকে দেওয়া হয়েছে। ধাপ 2, এখন কাঠির খোলা মাথা দুইটি একত্র করে বেঁধে নাও। এতে বৃত্তাকার রিংয়ের সঙ্গে বাঁধা অবস্থায় কাঠি দুটি রিংয়ের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক মনে হচ্ছে, তাই না? এই যে বৃত্তের একটা বহিস্থ বিন্দু, এটা 4টা বহিস্থ বিন্দু, এখান থেকে দুটি স্পর্শক আঁকা হয়েছে যারা পরস্পর এখানে ছেদ করেছে, যেখানে আমরা বেঁধেছি। ধাপ 3, কাঠি দুইটির একত্রে বাঁধা স্থান থেকে বৃত্তাকার রিংয়ে স্পর্শ করা স্থান পর্যন্ত দূরত্ব মেপে দেখো। তোমরা হচ্ছে এই দূরত্বটা মাপবে আর এই দূরত্বটা মাপবে। কি পেয়েছো? দূরত্ব দুটি সমান কিনা? হ্যাঁ, অবশ্যই সমান। ছোট বা বড় ব্যাসার্ধে আরও 2-3টি বৃত্তাকার চুড়ি ও বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি নিয়ে কাজটি কয়েকবার করো। সকল ক্ষেত্রে একই ফলাফল পেলে এবার সিদ্ধান্ত নিতে পারো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সকল ক্ষেত্রে সমান হবে। ঠিক আছে, আমরা হচ্ছে এখন এই যে অনুসিদ্ধান্তটা দেখলাম এটা আমরা বলতে পারি এই হাতে কলমে কাজটা করে। তারপর একটা একক কাজ রয়েছে, এটা আছে তোমাদের বইয়ের 173 পৃষ্ঠায়। তোমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তিসহ নিচের সমস্যাগুলো সমাধান করো। প্রতি ক্ষেত্রেই বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে। এখানে দেখো ক নাম্বারে একটা সমস্যা আছে, তোমাদের হচ্ছে এক্সের মান বের করতে হবে, এই যে এই দূরত্বটা বের করতে হবে ও এর মান। তারপর খ নাম্বারে আছে এক্স ওয়াই জেড, এই 3টা কোণ বের করতে হবে, ওয়াই কোণ, জেড কোণ, আর এখানে হচ্ছে এক্স হচ্ছে দৈর্ঘ্য। তারপর গ নাম্বারে আছে কি বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে, এই যে এই দৈর্ঘ্যটা তোমাদের বের করতে হবে। তো এই কাজগুলো আমরা আগামী ক্লাসে করে দিব। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি 172 পৃষ্ঠার জোড়াই কাজ এবং 173 পৃষ্ঠার কিছু সমস্যা ছিল তার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।